প্রথম বিষয় হচ্ছে যে এত সহজে যদি ফ্যাসিবাদ বলে দেওয়া যায় তাহলে তো বাংলাদেশের সকল সরকার ফ্যাসিবাদী। যেমন ধরেন ইউনূস সরকার ভয়ঙ্কর ফ্যাসিবাদী। কেননা একটা ফ্যাসিবাদী সরকার কি করে, প্রথমে এসে বলে যে তার কোনো বিকল্প নাই। ইউনূস সাহেবের যারা আহ লোক ছিলেন তারা বলেছেন শুরু থেকে ওনার কোনো বিকল্প ছিল না। ওনাকে ছাড়া নাকি অন্য কাউকে প্রধান উপদেষ্টা বানালে সরকারি হতো না, মানে উনি ছিলেন বলেই হয়েছে ব্যাপারটা। অথচ যখন আন্দোলন হচ্ছিল তখন ছাত্ররা বলেছিল যে শেখ হাসিনার বিকল্প তারা সবাই, আমি বিকল্প, আমি বিকল্প, আমি বিকল্প। এবং ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুবই আকৃষ্ট করেছিল যে একটা তরুণ প্রজন্ম ভাবতে পারছে যে তারা 10 জন 12 জন 15 জন মিলে রাষ্ট্র চালাতে পারবে এবং তারা নিজেদেরকে শেখ হাসিনার বিকল্প মনে করতে পারছে। এটা তো একটা আশার বাণী ছিল। কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনার চাইতে বেশি বয়স্ক একজন বুড়ো ভাম উনি বসে পড়লেন, ওনার কোনো বিকল্প নাই। উনি তখন কোথায় ছিলেন? উনি তখন চিকিৎসা করছিলেন, ওনার পেটের অসুখ। এবং উনি ফিরে এসে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার পেটের অসুখের ডাক্তার শামসুল আরিফিন নামে একজন ডাক্তার সাহেব, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে বসে। উনি ওনাকে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে এটা দিয়ে দেওয়াতে আমার আব্বার একটা কোলোনোস্কোপি দরকার ছিল, আমি আর করতে যাইতে পারলাম না ওনার কাছে। কারণ উনি তো ভিআইপি দের ডাক্তার হয়ে গেছেন, ইউনূস সাহেবের পেটের ব্যায়ামের চিকিৎসা করেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই কাজ কে করতো? ব্যক্তিগত চিকিৎসক কে নিয়োগ দিত? ফ্যাসিবাদী শেখ হাসিনা। ওনার একজন ডাক্তার ছিলেন আব্দুল্লাহ, আরেকজন ডাক্তার ছিলেন মোদাসের আলী। মোদাসের আলী চোখের ডাক্তার, কিন্তু প্রায় কান নিয়ে উনি নানান কথা বলতেন, যে কানের কি সমস্যা এটা নিয়ে কথা বলতেন। এবং আব্দুল্লাহ স্যার তো প্রায় সকল বিষয় বলতেন। আহ তো এই হচ্ছে অবস্থা। তো উনি কি করলেন? একই কাণ্ড করলেন। তারপরে কি করলেন? তারপরে নিজের মামলাগুলি উইথড্র করলেন। ফ্যাসিবাদ কি করে? আইন আদালতের তোয়াক্কা করে না, নিজের মামলাগুলি নিজে অর্ডার দিয়ে করলেন। তারপর হচ্ছে নিজের কর নিজে মাফ করলেন। ফাঁসিবাদ কি করে? এসালামের কর মাফ করে, উনি নিজে এসালাম হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু আর এখন কি হচ্ছে, মানে ডক্টর হ্যাঁ, ইউনূসের এখন সময় সমালোচনা বুঝলাম। এটার সঙ্গে কি আপনি এখনকার যে সরকার তাকে তুলনা করতে পারবেন? এখন ওনাদের আপত্তি কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলে না? কেন সালাউদ্দিন সাহেব কথা বলে? প্রধানমন্ত্রী কথা বললে তো কিন্তু বলতো যে এই ফ্যাসিবাদ। ঘটনাটা যদি দেখি, আমি ডাক্তার আব্দুল লতিফ যেটি নিয়ে কথা বলছিলাম, যে এই যে থানায় ধরেন ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য ইমিকে গ্রেপ্তার করা হলো সন্ত্রাস বিরোধী আইনে, থানার সামনে হলো, জোর করে নিয়ে যাওয়া হলো, ইমির সাথে যারা আছে তাদেরকে নিয়ে যাওয়া হলো, এর জন্য থানা আসলো, তাদেরকেই গ্রেপ্তার করে রেখে দিল, কিন্তু যারা নিল বা জোর জবরদস্তি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আবার আমরা এখন দেখলাম থানার মধ্যে গিয়ে যেই মোসাদ্দেকটা ওই সময় ইমিদেরকে জোর জবরদস্তি করে দিয়ে আসছিল, মোসাদ্দেকদেরকে পেটানো হলো একরকম, সেটি থানার সামনে হলো, থানা কোনো ভূমিকা নিল না। মানে ছাত্র দলের নেতারা গিয়ে পেটালো, আবার অবশ্য ছাত্র দলের কেউ কেউ ফেরানোরও চেষ্টা করেছে, এই একটা অবস্থা, কিন্তু কিন্তু আমি বললাম যে থানা তো কোনো ভূমিকা নিল না। এটাই তো ইউনূস সাহেবের এক্সটেনশন। আমরা কি একই ঘটনা দেখি নাই? সংবিধান নিয়ে আলোচনা হবে, সেখানে মুক্তিযোদ্ধারা গিয়েছেন, সাংবাদিকরা গিয়েছেন, তারপরে কি বলে রিটায়ার্ড ব্যুরোক্র্যাটরা গিয়েছেন। আলোচনা শুরুই হয় নাই, এর মধ্যে কিছু লোক ঢুকে পড়লো। যারা আক্রান্ত হয়েছেন তারা পুলিশকে ফোন করলেন, পুলিশ এসে আক্রান্তদেরকেই ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দিল। আর যারা মব করেছিলেন তাদের নামে কিচ্ছু হলো না। তো এইটাই তো সেই উদাহরণ। এই জন্য তো আমি বললাম যে এগুলো তো ইউনূস সাহেবের রেখে যাওয়া বিষয়, এটা তো বিএনপির বিষয় না। বিএনপি হয়তো এটা দূর করতে পারে নাই, এটা নিয়ে আপনি তাকে অভিযোগ করতে কিন্তু পারেন তারা যে কি ওই যে মুক্তিযুদ্ধ, ব্যাসের শাহরিয়ার বলছেন তারা মুক্তিযোদ্ধা, এই জন্য তাদেরকে মানে বিশেষ ছাড় দেওয়ার বিষয় আছে কিনা, সেই ইন্ডেমনিটির মধ্যে পড়ে যায় কিনা মানে তারা। কে মুক্তিযোদ্ধা? ওই যে মোসাদ্দেকদের কথা বলছি, মোসাদ্দেকরা ও, যারা গিয়ে মুক্তিযুদ্ধ আর জুলাইয়ের যুদ্ধ এক না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, জুলাইয়ের যুদ্ধ জুলাইয়ের যুদ্ধ। জুলাইয়ের ওটাকে যুদ্ধ বলে যারা, তারা যুদ্ধকে অপমান করে। জুলাই যেটা হয়েছে সেটা একটা আন্দোলন হয়েছে। যুদ্ধকে অপমান করার মতো এত দুঃখ আমার আমার লাগে। মনে করেন যে তারা যুদ্ধ করেছে বলছে, কিন্তু এটা যুদ্ধ ছিল না, এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। যুদ্ধ তো একটা, মানে যুদ্ধের একটা ওয়ার, এটার একটা ব্যাখ্যা আছে, এটার একটা আইনি ব্যাখ্যা আছে, এটার একটা ডেফিনিশন আছে। মানে এখন কি আমরা তাহলে হরমুজে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ, আমাদের এখানে যেটা হচ্ছে সেটাও যুদ্ধ? মানে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ সেটাও যুদ্ধ, আবার একটা দেশে একটা আর্মির বিরুদ্ধে আরেকটা আর্মি যুদ্ধ করে সেটাও যুদ্ধ। দুইটাকে এক হয় কি করে? যাই হোক, আমরা ওই তর্কে যেতে চাই না। কিন্তু যারা এই যে আহ মার খেয়েছেন, এদেরই দুইজনকে আমি একটা বক্তৃতা দিতে শুনেছি, সেখানে বলছেন সকালবেলা এসে বিকাল মানে রাত পর্যন্ত নাকি এমন ধোলাই কাকে জানি দিবে, এরকম একটা বক্তৃতা দিচ্ছেন। এই বিসমিল্লাহ ধরনের বলে শুরু হবে, সাদাকাল্লাহ আজিম বলে শেষ হ্যাঁ হবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করবে। মানে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় কোনো শুভ কাজ। মানুষকে মারধর করা বিসমিল্লাহ বলে শুরু করতে হয় না কিন্তু। হ্যাঁ, একটা ভালো কাজ মানুষ বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবে। আপনি একজনকে মারধর করবেন, এটা আল্লাহর নামে শুরু করবেন? আল্লাহ বলছে আপনাদেরকে মারধর করতে, লোকজনকে নিজের হাতে আইন তুলে নিতে? এটা আছে কোথাও? যিনি আপনার ইচ্ছা হইলে আপনি আল্লাহর নামে মারধর শুরু করতে পারবেন? কোথাও নাই এই কথা। তো ওনারা এটা বললো, এবং এটা বললো মানে চিন্তা করেন, ওনারা বললো মানে রীতিমতো একটা হুমকি দিল। তো এই
একদল মববাজ আরেক দল মববাজের হাতে প্রহৃত হয়েছে। এরা কিছুদিন আগে নিজেরা মব করে ইমিকে ধরে নিয়ে গেছিল, এখন আবার ওরা গিয়ে ওই একই থানার মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছে, আরেক দল তাদেরকে মারতে এসেছে। এইটাই তো ইউনূসীয় শাসনের এক্সটেনশন। এখন এইটা যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, এই ফ্যাসিবাদ তো বিএনপি প্রতিষ্ঠা করে নাই, বিএনপির উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই উত্তরাধিকার সূত্রে শুধু বিএনপি এটা পায় নাই, উত্তরাধিকার সূত্রে এটা জামাত, এনসিপি, বাংলাদেশের সকল জনগণ পেয়েছে। কারণ এই বেআইনের শাসন, এই মবের শাসন, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের শান্তি বিশেষজ্ঞ, শান্তিময়, শান্তি নোবেল, হ্যাঁ শান্তি প্রফেসর এটা করে গিয়েছেন। এবং এটা উনি করেছেন যে ওনার কোনো লাজ লজ্জা নাই, ওনার এটার জন্য সরি বলা উচিত, ওনার এটার জন্য মাফ চাওয়া উচিত। উনি 133টা অধ্যাদেশ করেছেন, এটার জন্য যদি উনি কৃতিত্ব নিতে পারেন, এরকম কৃতিত্ব তো শেখ হাসিনা এসে দাবি করতে পারবেন। উনি 132টা কালভার্ট বানিয়েছেন, উনি 133টা সেতু বানিয়েছেন, যে যার মতো যেটা পারে সেটা করেছে। উনি অধ্যাদেশ পারে, উনি অধ্যাদেশ বানিয়েছে। আর আরেকজন মনে করেন অধ্যাদেশ ছাড়াই কিছু একটা করে ফেলেছে, বেআইনে চালিয়েছে, স্বৈরাচার। কিন্তু কাম তো একই, তাই না? দুজনের স্বভাবে কোনো তফাৎ আছে? বরং একই জিনিসের এক্সটেনশন হয়েছে। এখন এইটা ফ্যাসিবাদ হইলে ইউনূসের শাসনে ফ্যাসিবাদ ছিল। এবার আসেন দলীয়করণ। দলীয়করণ ইউনূস সাহেব করেছেন। ইউনূস সাহেব এসে কি করেছেন, উনি একটা দলকে নেগেটিভলি দেখেছেন, কিন্তু তার বাইরে অন্য দলগুলির পক্ষ উনি নেন নাই। ওনার তো কথা ছিল উনি কারো পক্ষ নিবেন না, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, উনি সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন। উনি কি করেছেন? জামাত ইসলামের অভিযোগ হচ্ছে যে উনি বিএনপির দিকে মানে ঝুলে পড়েছিলেন, উনি বিএনপির দিকে হেলে পড়েছিলেন, তাই না? এটা তো অভিযোগ। তাহলে ধরে নিলাম জামাত ইসলামের অভিযোগ সত্যি, তাহলে ইউনূস সাহেব একজন দলীয় ব্যক্তি, দলীয়করণ করেছেন। জামাত ইসলামের আরেকটা অভিযোগ আছে, ওনার সভার মধ্যে ওনার যে একটা উপদেষ্টা সভা ছিল, যেটাকে আমি উপদুষ্টু সভা বলি, তো ওনার যে একটা উপদুষ্টু সভা ছিল যেখানে অনেক দুষ্টু লোক ছিল, সেই উপদুষ্টু সভার মধ্যে একজন ছিলেন খলিল সাহেব। এখন জামাত ইসলাম বলছে যে খলিল তো লুকিয়ে থাকা লোক, গুপ্ত। হ্যাঁ, তাহলে ইউনূস সাহেব একজন গুপ্ত বিএনপি, ওনাদের যুক্তি অনুযায়ী তো তাই, তাই না? তাহলে ইউনূস সাহেব নিজে একজন দলীয়কৃত ব্যক্তি, একজন দলীয়করণকারী। উনি নিজে একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন, ট্রফি দিয়ে এসেছেন, উনি লন্ডন গিয়েছেন, এগুলো তাদের অভিযোগ না? তাহলে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই দলীয়করণ তো ইউনূস সাহেব করেছেন। তাহলে নতুন দলীয়করণ কি হচ্ছে? একই কাহিনী ঘটছে, ইউনূস সাহেব যা শুরু করে দিয়ে গেছেন সেটাই চলছে। আমি এটা তর্কের খাতিরে তর্কটা করেছি, কারণ দেখেন যুক্তি হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন যুক্তি এমন ভাবে দিবেন যে যুক্তির মধ্যেই যুক্তির দুর্বলতা লুকিয়ে আছে। এখন ইউনূস সাহেব অনেক কি ভালো কাজ করেন নাই, ইউনূস সাহেব ভালো মন্দ বিবেচনা আমরা করছি না, কিন্তু ইউনূস সাহেব সবচেয়ে খারাপ যে কাজটি করে দিয়েছেন, ভয়ঙ্কর খারাপ কাজ, সেটা হচ্ছে উনি একটা চুক্তি করেছেন। উনি যে ভারতের বিরুদ্ধে চোখে চোখে তাকিয়ে কথা বলেছেন, এটা শুনলে আমার ওই গানটা মনে পড়ে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, একটা গান আছে না? তো উনি চোখে চোখে কথা বলেছেন, কিন্তু উনি মুখে যা বলেছেন অল শিট। উনি এইসব মুখে শিট বলে উনি দুইটা দেশের মধ্যে সম্পর্ক একটা করুণ অবস্থা নিয়ে গেছেন। উনি মুরগির গলা নিয়ে বক্তব্য দেন নাই, এইখানে এসে শপথ নেওয়ার আগেই সাক্ষাৎকার দিয়ে উনি মুরগির গলা বলে বলে চিৎকার করতে করতে এসেছেন। চোখে চোখে কথা বলার সময় হাতে জোর থাকা লাগে, শুধু গলার জোর থাকলে হয় না। তো উনি মুখে শুরু করে দিয়েছিলেন, চোখে চোখে কথা বলে মুখে যা বলেছেন সে অ্যাবসলিউট শিটের কারণে উনি মুরগির গলা নিয়ে একটা কথা তুলে দিলেন। উনি কিন্তু তখনও প্রধান উপদেষ্টা হন নাই, উনি ফ্রান্সে বসে সাক্ষাৎকার দিয়ে চলে আসছেন। আচ্ছা, এরপরে উনি মুরগির গলা নিয়ে কি করলেন? উনি মুরগির গলার মতোই নিজের গলাটা হয়ে গেল। উনি আদানির সাথে চুক্তি কি করলেন? কিছু করতে পারেন নাই। উনি ভারতের সাথে কোন একটা চুক্তি বাতিল করতে পেরেছেন? পারেন নাই। সকল চুক্তির দোষ চাপিয়ে দিয়েছেন শেখ হাসিনার উপরে, ওকে, নো প্রবলেম। কিন্তু উনি তো একটা খারাপ চুক্তি বাতিল করবেন, উনি তো পারলেনই না। উনি কি করলেন? উনি এর চেয়ে একটা গোলামী দাসত্বের চুক্তি সই করলেন কার সাথে? আমেরিকার সাথে। তো ওনার অবস্থাটা কি? ওনার অবস্থাটা হলো, এক এলাকায় এক লোক থাকে, সেই লোক সারাদিন মনে মনে বলে যে সে কারো কাছে পদানত হবে না, কিন্তু ওই এলাকার বাইরে গিয়ে আরেক লোকের কাছে গিয়ে দাসখত দিয়ে আসছে। তো উনি কি করেছেন? ওনার চুক্তিটা কি জিনিস? উনি 14টা বোয়িং কিনবেন, 14টা বোয়িং এর টাকা রেখে গিয়েছেন। উনি যে $15 বিলিয়ন তেল গ্যাস কিনবেন, টাকা রেখে গিয়েছেন। উনি উল্টা ধার করেছেন, যে টাকা কিন্তু সেই ছাপাচ্ছে। চুক্তি থেকে সরার সুযোগ তো এই সরকারের হাতে ছিল, তারা তো সেটা করছে না, না, তারা তো ওই নাই, পথেই এই হাঁটছে। চুক্তি থেকে সরার অবস্থা এই সরকারের নাই। কেন আপনি নাই? কি মনে নাই? কিন্তু কারণ এই এই চুক্তিটার টার্মিনেশন ক্লজ আপনি খুব ভালো করে পড়ে দেখবেন। এই চুক্তির মধ্যে এমন ভাবে চুক্তিটা করা হয়েছে যে চুক্তিটা মূলত একটা কর করকে অস্ত্র বানিয়ে
শুল্ককে অস্ত্র বানিয়ে, বাণিজ্যকে অস্ত্র বানিয়ে এবং তৈরি পোশাক শিল্প সহ কিছু কিছু ব্যাপারে বাংলাদেশের নির্ভরতাকে অস্ত্র বানিয়ে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। যে চুক্তিটা খুব সহজেই ভঙ্গ করার সুযোগ নাই, এই কারণে নাই যে না আপনি ভঙ্গ বৃহৎ না, শক্তির চুক্তি সরে, চুক্তি থেকে সরে আসা, চুক্তিতে আপনি মানে বৃহৎ কার্যকরের বৃহৎ দিকে না শক্তির যাওয়া। সাথে আপনি বৃহৎ শক্তির সাথে চুক্তি করে চুক্তি থেকে সরে আসার নমুনা কি হয় সেটা তো সারা পৃথিবী জানে। আপনি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এলাকার সবচেয়ে শক্তিশালী মাস্তানটাকেও আইনি অধিকার দিলেন না। একবার কবুল বলে ফেলার পরে আপনি ওই বিবাহ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে দেখবেন যে মাস্তান কি করে, সারা দুনিয়াতে মাস্তানি করে এরকম একটা আচ্ছা, শক্তির সঙ্গে। আবার মানে মানে প্রশ্নটা হচ্ছে এখানে যিনি চুক্তির মূল ব্যক্তি সেই ডক্টর খলিলুর রহমানকে আবার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে উনি ফেললো মূল ব্যক্তি না, বিএনপি। এটা একটা মজার ব্যাপার। মূল ব্যক্তি হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়, মূল ব্যক্তি হচ্ছেন ইউনূস নিজে। কারণ আইন আইন উপদেষ্টা বলেছেন যে ওনার সঙ্গে কোনো কথা বলা হয় নাই, এবং উনি এটাও বলেছেন আইন উপদেষ্টা আমাদের কিন্তু নজরুল ভাই, ডক্টর খলিলুর আসিফ রহমান নজরুল তো ভাই। তা বলেন নাই, হ্যাঁ, মানে তিনি তো এটা ডক্টর নিয়ে খলিলুর দৌড়ঝাঁপ রহমান করেছেন। বলেন নাই, কিন্তু চুক্তিতে কিন্তু উনিও স্বাক্ষর করেন নাই। উনি কতটুকু প্রধান উপদেষ্টা, যে কত উপদেষ্টা এটা উনি কি করেছেন দেখেন, উনি ব্যুরোক্র্যাটদের দিকে দিয়ে এটা সই করিয়েছেন। কারণ উনি জানেন উনি ক্ষমতায় থাকবেন না, কিন্তু ব্যুরোক্র্যাটরা কন্টিনিউ করবে জি এবং ব্যুরোক্র্যাটরা প্রশাসন হিসেবে এই সরকারের অংশ হয়ে যাবে। ফলে উনি ব্যুরোক্রেসি দিয়ে এটা সই করিয়েছেন। উনি নিজে সই করেন নাই, উনি বাণিজ্য সচিবকে দিয়ে এটা সই করিয়েছেন। জি আমি এবং একটু একটু এবং তাহলে উনি এই বিষয়ে এবং জি উনি শেষ এইরকমই করেন মাথা বিক্রি নাইম। করেছিলেন, উনি এইরকম মাথা বিক্রি করেছিলেন। উনি ক্লিন্টন ফাউন্ডেশন কার দাওয়াতে বিদেশে গিয়েছিলেন। উনি বিদেশে গিয়ে উনি প্রথমে কি করলেন, উনি স্টেজের মধ্যে একদল লোককে ডাকলেন, একটা ছেলেকে মাহফুজকে পরিচয় করিয়ে দিলেন মেটিকুলাস ডিজাইনার হিসেবে, এবং অন্যদেরকে বললেন একটা মেটিকুলাস ডিজাইন ছিল। কিন্তু উনি যে আন্দোলনের অতেও ছিলেন না, এটা প্রমাণিত হলো কিভাবে? ওনার পিছনে আওয়ামী লীগের এক ছেলে দাঁড়িয়ে গেল, তরুণ, আপনার মনে আছে? হুম হুম হ্যাঁ, মনে এবং আছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বিশাল ব্যাখ্যা দেওয়া হলো যে আমরা জানতাম না, কেমনে করে পিছনে উঠে গেল। আসলে তো ডলারে এই ডিনার বিক্রি হয়েছিল, প্লেট কিনলেই ওখানে যাওয়া গেছে। ওই ছেলে প্লেট কিনে চলে এসেছে, এবং প্লেট কিনা লোক একটা উঠেও গিয়েছে, কারণ ও তো প্লেট কিনেছে, তো পয়সা দিয়ে ওই দাওয়াতে গিয়েছে। তারপর উনি কি করলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে উনি সেলফি তুলেন। ওনার সেলফি দেওয়ার সময় পাহারাকে দিচ্ছিল, আপনি খুব ভালো করে দেখবেন, কোনো বাংলাদেশি তার আশেপাশে ছিল না। উনি সেলফি তোলার এই পুরো সময়টা তার পাশে দাঁড়িয়েছিলেন পাতি হাঁস, বেলে হাঁস, পিটার হাঁস, হুম হুম তাই না? এই যে হাঁস সাহেব ওনার পাশে দাঁড়িয়েছিলেন, উনি যে গোলাম, উপদেষ্টা, জি যে প্রধান উপদেষ্টা যে একজন গোলাম। জি হ্যাঁ, উনি যে আমি একটু গোলাম ইউনুস, জি উনি যে আমি গোলাম ইউনুস, এবং ওনাকে হুম ইংলিশে বলতে হবে এইটা, উনি যে দ্য স্লেভ ইউনুস, এটা তিনি ওখানে প্রমাণ করেছেন। ওনার নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণিত জি হয়েছে, এটা তো নতুন কিছু না। ব্যারিস্টার শাহরিয়ার কবির কাছ থেকে একটু শুনি তো একটু উনি উনি বাণিজ্য চোখে চুক্তি। চোখে ইন্ডিয়ার আমি সাথে কথা অনেকগুলো বলে প্রসঙ্গ উনি আসলে ইন্ডিয়া প্রশ্ন থেকে একটা পিকে একটা করে হালদারকে নিশ্চয়ই আনতে পারে নাই। ব্যারিস্টার শাহরিয়ার কবির নিশ্চয়ই এই বিষয়গুলো নোটও করেছেন, আচ্ছা, আপনি আমি একটু একটু বলবেন জি একটু একটু নোট হ্যাঁ। করছি। এখন ওই ভাইয়ের তো যত কিছু বললো, ইউনুস বলে তো আওয়ামী লীগকে উনি তো উপরে তুলতে চাইলেন। এটা হচ্ছে না, আওয়ামী লীগকে কোনো একটা উপরে তুলতে চাই ভাই, নাই। আপনার সময় একবারও বলিনি, এবার আমার সময় বলতে দেন। না কারণ না, আওয়ামী প্রথম লীগকে আমি একবার উপরে তুলি নাই। আপনি বলেননি, আমি বলি, এটা আমার কথা বলতেছি।